রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই, এবং অবশ্যই তদন্ত। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে বাংলাদেশের আইটি সেলে অসম্ভব মাত্রার একটা ক্ষতি হয়ে গিয়েছে। নতুন বাংলাদেশের ক্ষেত্রে আমরা এভাবে দেখছি যে আন্দোলনের আসলে প্রথম পর্যায়টা শেষ হয়েছে। যতদিন দেশের মানুষ চাইবে আমরা ততদিন সংস্কার কার্যক্রমের মধ্যে থাকবো। আমার আগে দুজন খুব বিজ্ঞ ব্যক্তি বেশ কিছু মূল্যবান কথা বলে গিয়েছেন। আজকের এই আলোচনা সভার যে বিষয়টা ছিল সরকারের আশু করণীয় কি কি। আশু করণীয় বলতে আমরা সবসময় আমরা ছাত্ররা এবং ছাত্র জনতা একসাথে আমাদের চোখে মনে হচ্ছে ল অ্যান্ড ফোর্সের রিফরমেশনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এই মুহূর্তে বাংলাদেশে ওই জায়গাটা ঠিক করা সবার আগে দরকার। যদি 24 ঘন্টার মধ্যে ঠিক করা সম্ভব হয় তাহলে যেন 25 ঘন্টায় না যায়। একই সঙ্গে শুধুমাত্র যে আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, আমাদের নৌবাহিনী বা বিমান বাহিনীর মধ্যে ঠিক করতে হবে ব্যাপারটা তা না। সবচেয়ে আরো একটা জায়গাতে একটু নজর দেওয়া খুব জরুরি, সেটা হচ্ছে আমাদের গোয়েন্দা বিভাগ। আমাদের যখন নিয়ে যাওয়া হয়েছিল তখন গোয়েন্দা বিভাগ আসলে কতটা করাপ্টেড এবং কত বেশি জিনিসটা দলীয় ভাবে দূষিত সে জিনিসটা আমরা বুঝতে পেরেছিলাম। এই যে আয়নাঘরের ঘটনা তো আপনারা সবাই জানেন। আয়নাঘর ভেঙে ফেলার একটা প্রস্তাবও কেউ কেউ নাগরিক সমাজের মধ্যে থেকে আমরা শুনতে পাচ্ছি। কিন্তু আমরা শুধু একটা আয়নাঘরের পরিচয় জানি। বাংলাদেশে আর কোথায় কতগুলো আয়নাঘর আছে, আদৌ আছে কিনা, এই তদন্তগুলো কে করবে? আমার মনে হয় ল অ্যান্ড ফোর্সের মধ্যে এই বিষয়গুলো আনা উচিত। রাষ্ট্রীয় খুন, রাষ্ট্রীয় গুম, রাষ্ট্রীয় অপরাধের বিচার হওয়া উচিত অবশ্যই, এবং অবশ্যই তদন্ত। আমি বলতে চাই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এখন যেটা গঠিত হয়েছে, এটা কোনো দলীয় সরকার না, কোনো দলের প্রতি তাদের লয়্যালটি রাখার প্রয়োজন নেই। নিরপেক্ষতার মানে চূড়ান্ত পর্যায়ে তারা থাকতেই পারে যদি তারা থাকতে চায়। সেক্ষেত্রে আমার মনে হয় যে এর আগের যত সরকার বাংলাদেশে ছিলেন, 1972 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো সরকার ব্যবস্থা বাংলাদেশে ছিলেন, সবগুলো দলের সময় বাংলাদেশে যত রাষ্ট্রীয় খুন এবং অমীমাংসিত অপরাধ সংগঠিত হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর হাতে বা রাষ্ট্রীয় বাহিনীর মদতে, সেগুলো তদন্ত শুরু করে ভীষণ জরুরি। দুর্দান্ত সব উপাদানে তৈরি ঝাঁঝালো স্বাদের প্রাণ ঝালমুড়ি, এই ঝাঁঝ সেই ঝাঁঝ। আর একই সঙ্গে আমাদের আরো কিছু রেপুটেশনের দিকে ভাবা উচিত। যেমন আমাদের খুব সম্প্রতি যে সাম্প্রদায়িক ট্রাম্প কার্ডটা খেলার চেষ্টা হলো বাংলাদেশে, এই জিনিসটাও কিন্তু অর্থনীতির জন্য খুব খারাপ। দেখুন, আপনাকে যদি আজকে অন্য একটা দেশে গিয়ে ইনভেস্ট করতে হয়, আপনি অবশ্যই দেখবেন যে সে দেশে আসলে গণতন্ত্র কতটা শক্তিশালী, সে দেশের মাইনরিটি বা এথনিক পিপলরা কতটা ভালো আছে। সেই দেশে আপনি যে একটা কোম্পানি খুলবেন বা আপনি একটা অফিস খুলবেন, সেই অফিসটা আদৌ টিকে থাকবে নাকি মিছিল মিটিং এর মধ্যে পড়ে ভেঙে চলে যাবে, আপনি অবশ্যই আপনার এই নিরাপত্তার দিকটা দেখবেন। তো বহির্বিশ্বের ব্যাপারটা এমন, বড় বড় ইনভেস্টর কান্ট্রি যারা আছে তারা বাংলাদেশে তখন ইনভেস্ট করবে যখন তারা দেখবে না বাংলাদেশের নাগরিক সমাজের রেপুটেশনটা ভালো। এই জিনিসটা হাতে ধরে উদ্দেশ্য প্রণোদিত ভাবে নষ্ট করা হয়েছিল। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা অবশ্যই বাংলাদেশের রেপুটেশনের দিকে নজর দিবেন। এইরকম একটা মানে 21 শতাব্দীতে এসে যখন পুরো পৃথিবী ইন্টারনেটের উপরে ডিপেন্ডেন্ট এবং একটা দেশের অনেক গুরুত্বপূর্ণ কাজ যেগুলো ইন্টারনেট ছাড়া করা সম্ভব না, সেখানে একটা ছাত্র আন্দোলন প্রতিহত করার জন্য শুধুমাত্র রাতের অন্ধকারে কেউ কারোর সাথে যোগাযোগ করতে পারবে না যে সময়, তখন ব্লক রেট দিয়ে অসংখ্য শিক্ষার্থীকে তুলে নিয়ে যাওয়া হবে এবং তাদের কাছ থেকে কিছু অর্থমূল্য রেখে ছেড়ে দেওয়া হবে। এই ন্যাস্টি একটা কাজ করার জন্য ইন্টারনেট ব্ল্যাকআউট ঘটানো হলো। ইন্টারনেট ব্ল্যাকআউটের ফলে বাংলাদেশের আইটি সেলে অসম্ভব মাত্রার একটা ক্ষতি হয়ে গিয়েছে। আমি জানি না এখানে আইটি সেক্টরে কেউ আছেন কিনা, যদি থাকেন আপনারা কনফার্ম করতে পারবেন। কিন্তু আমি যতদূর জানি বাংলাদেশ অনেক বছর পিছিয়ে গিয়েছে শুধুমাত্র 5 দিন ইন্টারনেট ব্ল্যাকআউটের কারণে। অনেক ফ্রিল্যান্সার, অনেক ওয়েবসাইটের ডিজাইনার, অনেক গ্রাফিক ডিজাইনার, অনেক ব্যক্তি আছেন যারা বহির্বিশ্বের সাথে বাংলাদেশের আইটি সেক্টরের কাজ অনেক বেশি দূর এগিয়ে নিয়ে গিয়েছিলেন। যে জিনিসটা কিন্তু এই 5 দিনে খুব খারাপ একটা অবস্থায় চলে এসেছে।